তো গল্পের শুরুতে এলা নামের একটা তরুণীকে আমরা দেখতে পাই। সে একজন শেফ ছিল যে কিনা রেস্টুরেন্টে প্রতিদিনের মতো মেনুর খাবার প্রস্তুত করছিল। ঠিক তখনই তার কাছে ফোন আসে হেড শেফ শিকোর। আসলে এই রেস্টুরেন্ট শিকোর বাবার, আর পুরো রেস্টুরেন্ট শিকোর কন্ট্রোলে। আর সে খুবই স্ট্রিক্ট। সে সময়ের ব্যাপারে একদমই ছাড় দেয় না, আর নিজের শেফদের থেকেও সে সেটাই এক্সপেক্ট করে। কারোর সাথে ভালোভাবে কথা বলতেও পারে না, মানে একটু রুড টাইপের লোক। সবসময় কারোর না কারোর উপরে চিৎকার করতেই থাকে আর বকাবকি করে সে সবাইকে দিয়ে কাজ করায়। কিন্তু আজ একটা মজার ব্যাপার হয়ে গিয়েছে, এত স্ট্রিক্ট মানুষটাই নিজেই 5 মিনিট লেট করে ফেলেছে। তাই ফোন করে এলাকে জানায় যে সে একটু দেরি করছে। আর এলা হলো শিকোর পরে দ্বিতীয় লেভেলের শেফ। এলা তখন বলে ঠিক আছে, আমি সব সামলে নিচ্ছি। রান্নাঘরে অন্য একজন শেফ তখন এলাকে খোঁচা দিয়ে বলে, তুমি আর শিকো তো অনেকদিন ধরেই একে অপরকে ভালোবাসো, তাহলে এখনও নিজেদের সম্পর্কটা প্রকাশ্যে আনছো না কেন? এলা কিছু বলার আগেই দরজা খুলে একজন ভেতরে ঢোকে। এলা ভাবে নিশ্চয়ই শিকো এসেছে, আর তাই সে ভালোবেসে নিজের বানানো একটা খাবার তুলে তার মুখে ঢুকিয়ে দেয়। কিন্তু পর মুহূর্তে এলা বুঝতে পারে লোকটা শিকো না, সে হচ্ছে নতুন ব্যবসায়িক পরামর্শক। তার নাম হচ্ছে রেমন্ড। যখন থেকে শিকো এই কিচেন সামলাচ্ছে তখন থেকে রেস্টুরেন্টে লসে চলছে। তার কারণ হচ্ছে কাস্টমারদের এখানকার মেনু এতটাও ভালো লাগে না, কিন্তু শিকো চেঞ্জ করতে চায় না তার মেনুটাকে, কারণ তার ইগো অনেক বড়। তাই এখানকার পরিস্থিতি আর সমস্যা সমাধান করার জন্য এখানে কোনটা ভালো হবে সেটার জন্য শিকোর বাবা রেমন্ডকে নিয়োগ দিয়েছে। কিন্তু শিকো রেমন্ডকে একদমই পছন্দ করে না আর বলে, আমার বাবা তোমাকে পাঠিয়েছে তাই কিছু বলছি না, কিন্তু তোমার কাজ কিচেনের বাইরে ভেতরে কখনোই আসবে না। ঠিক তখনই এলা আসে আর শিকোকে শান্ত করার চেষ্টা করে। কিন্তু মজার ব্যাপার হলো শিকো রেমন্ডের উপরে আরও রাগ দেখাতে শুরু করে দেয়। তবে এলাকে সে খুব ভালোবাসে বলেই শেষ পর্যন্ত অনেক কষ্টে শান্ত হয়ে যায়। এরপর শিকো পুরো স্টাফকে নিয়ে মিটিং করে। সে সবাইকে বলে, শোনো, আমাদের রেস্টুরেন্টকে প্রফিটে আনতে হলে আমাদের আরও বেশি পরিশ্রম করতে হবে। আমাদের রেস্টুরেন্টকে নাম্বার 1 বানাতে হবে। আর এটা শুধু আমার দায়িত্ব নয়, তোমাদের সবার দায়িত্ব। তো এরপর শিকো আরও একটা কথা বলে ফেলে যে খুব শীঘ্রই একটা বড় ম্যাগাজিনের রিভিউয়ার তাদের রেস্টুরেন্টে আসবে। রিভিউয়ার যদি তাদের খাবার পছন্দ করে এবং ভালো রিভিউ দেয়, তাহলে ম্যাগাজিনে তাদের রেস্টুরেন্টের নাম প্রকাশিত হবে। তো যাই হোক, আমাদের ড্রামাগুলো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আর ভিডিওতে তোমরা লাইক করছো না ঠিকঠাক মতো, তো ভিডিওতে লাইক করে দিও। তো যাই হোক, এইসব কারণে শিকো পেতে পারে বেস্ট শেফের টাইটেলও। তো তাই সেই দিন রেস্টুরেন্টের প্রতিটা টেবিলের জন্য আলাদা আলাদা পরিকল্পনা করা হয়। কোন টেবিলে কারা বসবে, কে কি খাবে, সব আগে থেকেই বুক করা। এক টেবিলে আসছে এক কাপল যারা তাদের ওয়েডিং অ্যানিভার্সারি পালন করবে। অন্য এক টেবিলে এমন একজন কাস্টমার এসেছে যে আজ তার জীবনে প্রথম স্যালারি পেয়েছে। এমনকি কোন কাস্টমার কোন খাবারে অ্যালার্জিক, কে কোন খাবার পছন্দ করে আর কে কি পছন্দ করে না, সব কিছুর বিস্তারিত তথ্য স্টাফদের জানিয়ে দেওয়া হয় যাতে কোনো ভুল না হয়, কারণ শিকো চায় না কাস্টমারের সামান্যতম অসুবিধা হোক। এরই মধ্যে টেসা নামের একজন মহিলা তার ফ্রেন্ডের সাথে ওই রেস্টুরেন্টে চলে আসে। টেসা ক্যান্সারে আক্রান্ত, তার মাথায় চুলও নেই। রিসেপশনিস্ট তাকে দেখে একটা অদ্ভুতভাবে তাকানি দেয়। টেসা তখন সরাসরি বলে, আমার মুখের দিকে তাকিয়ে কথা বলো, আমার মাথায় কি আছে সেটা পরে দেখো। রিসেপশনিস্ট সঙ্গে সঙ্গে নিজের ভুল বুঝতে পেরে সরি বলে আর টেসা তার রিজার্ভড টেবিলে গিয়ে বসে। কিন্তু সমস্যা হলো সে আসার কথা ছিল নির্দিষ্ট সময়ের পরে, কিন্তু সে 1 ঘন্টা আগেই চলে এসেছে। এই কারণে কিচেনে শেফদের উপরে অনেক প্রেশার পড়ে যায়, কারণ তাদের ডিশ তাড়াতাড়ি বানাতে হবে। টেসা বুকিংয়ের সময় বলেছিল যে তার সঙ্গে 4 জন বন্ধু আসবে, কিন্তু এখন দেখা যায় বন্ধুর সংখ্যা 4 জনের থেকেও বেশি। ব্যাস, এই কথা শোনার পর শিকো আরও রেগে যায় আর বলে এমনিতেই সে অনেক আগে চলে এসেছে, আবার তারপর 4 জনের থেকে বেশি লোক নিয়ে এসেছে। এমনিতেও শিকো শুধু রাগ দেখাতে পারে, শান্তিতে সে কোনো কাজই করতে পারে না। আর কেউ যদি তার নাইফ হোল্ডার থেকে চাকু নিয়ে যায় আর সেটা জায়গা মতো না রাখে, তাহলে তো শিকো এমনভাবে চিৎকার করে যেন পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ হয়ে গিয়েছে। এভাবে সে কথায় কথায় সবার উপরে চিল্লাতে থাকে। এমনকি মাঝে মাঝে এলাও তার রাগ থেকে রেহাই পায় না। সবার সামনে সে এলার উপরেও চিৎকার করে। এলা যখন কোনো খাবার তৈরি করার সময় বলে এটা বানাতে 10 মিনিট লাগবে, তখন শিকো সঙ্গে সঙ্গে বলে 10 মিনিট কেন লাগবে, আমি 10 মিনিট নেব না, তার আগেই বানিয়ে ফেলবো, আমাকে দেখো। এটা বলে সে নিজেই রান্না করতে শুরু করে দেয় আর সত্যিই মাত্র 6 মিনিটের মধ্যেই খাবারটা তৈরি করে ফেলে। তারপর গর্ব করে সবাইকে বলে, দেখেছো, 10 মিনিটের জায়গায় আমি 6 মিনিটেই করে ফেলেছি। এরপর টেসা আর তার বন্ধুরা খাবার খেতে বসে। টেসা নিজের পছন্দের কিছু খাবার অর্ডার করে, কিন্তু তার বন্ধুরা সেগুলোকে আনহেলদি বলে খেতে চায় না। এতে টেসা বিরক্ত হয়ে বাইরে স্মোকিং করতে চলে যায়। সেখানে সে বন্ধুদের বলে, আমি তো কয়েকদিনের মধ্যেই মারা যাব, এখন হেলদি খাবার খেয়ে আমার কি লাভ।
অন্তত মরার আগে নিজের পছন্দের খাবারটা তো খেতে দাও। আমাকে যদি সাপোর্ট করতে চাও তাহলে করো, না হলে চলে যাও। কথাটা শুনে তার বন্ধুরা নিজেদের ভুল বুঝতে পারে আর তারা টেসাকে জড়িয়ে ধরে বলে, ঠিক আছে বন্ধু, তুমি যা খুশি তাই খাও, আমরা কিছুই বলবো না। কিন্তু অন্যদিকে শিকোর জীবনে তখন আরও বড় একটা ধাক্কা অপেক্ষা করছে। তার বাবা মা তাকে ফোন করে জানিয়ে দেয়, তুমি এই কিচেন সামলাতে পারছো না, রেস্টুরেন্টটা আমরা বন্ধ করে দেব, তুমি অন্য কোনো বিজনেস শুরু করো। কিন্তু শিকো এমন মানুষ নয় যে সহজে হাল ছেড়ে দেবে। সেদিন রাতে কাজ শেষে সে এলাকে তার বাড়িতে পৌঁছে দেয়, এমনকি এলাকে কিস করার চেষ্টা করে, কিন্তু এলা তাকে থামিয়ে দেয় আর বলে, না, এভাবে আর হবে না, আগে তোমার এক্স গার্লফ্রেন্ডের সাথে সম্পর্কটা শেষ করো, তারপর আমাদের সম্পর্ক নিয়ে ভাববো, তা না হলে আমাকে ভুলে যাও। এই কথা বলে এলা গাড়ি থেকে নেমে যায় আর শিকো গাড়ি ঘুরিয়ে বাড়ির দিকে রওনা হয়। কিন্তু কিছুক্ষণ পর সে এলাকে সরি বলতে একটা মেসেজ লিখতে শুরু করে। এলাও তাকে পরিষ্কারভাবে জানিয়ে দেয়, আগে সম্পর্কটা শেষ করো, তারপর আমাকে ভালোবাসবে। কিন্তু তারপরও যেন মন কিছুতেই সেটা মানতে চায় না। তাই এলা লিখে ফেলে আই লাভ ইউ। কিন্তু শিকোর সেই মেসেজের রিপ্লাই আসার আগেই ঘটে একটা ভয়ঙ্কর ঘটনা। কারণ গাড়ি চালানোর সময় শিকো ফোন নিয়ে ব্যস্ত ছিল আর ঠিক তখনই একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট ঘটে আর শিকোকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তো ওইদিকে শিকোর মা রেমন্ডকে কল করে বলে, শিকোর অ্যাক্সিডেন্ট হয়েছে, জানি না তার ঠিক হতে কতদিন লাগবে, তুমি রেস্টুরেন্টের দায়িত্ব অন্য কোনো বিশ্বস্ত শেফকে দাও। তখন সে বলে, এলা অনেক ভালো শেফ, সে খুব ভালো করেই রেস্টুরেন্টটা চালাতে পারবে, কিন্তু তারপরেও কাল অন্য সব শেফদের সাথে কথা বলে আপনাকে জানাবো। পরের দিন কিচেনে সবাই অনেক কনফিউশনে ছিল, কারণ শিকো আসেনি আর এখানকার কেউ জানে না যে শিকোর অ্যাক্সিডেন্ট হয়েছে। তাদের তো মনে হয় যে হয়তো আজও সে লেট করিয়ে আসবে, তাই এলা সবাইকে কাজে আলাদা আলাদা করে ভাগ করে দেয় আর যেমন তেমন করে ম্যানেজ করে। ঠিক তখনই রেমন্ড এসে সবাইকে বলে, শিকোর অ্যাক্সিডেন্ট হয়েছে, এই মুহূর্তে সে কোমায় আছে, হয়তো কিছু মাস সে কোমায় থাকবে। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ শিকোকে ছাড়া এই কিচেন ম্যানেজ করা কষ্টকর হয়ে যাবে। এমনিতেই আগে থেকেই এই রেস্টুরেন্টটা লসে যাচ্ছে, এখন শিকোকে ছাড়া হয়তো রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে আর সবার চাকরিও চলে যাবে। তখন রেমন্ড বলে, আগামী 2 দিনের মধ্যে শিকোর মায়ের সাথে কথা বলে অ্যানাউন্স করব যে পরের হেডশেফটা কে হবে। এরপর এলা যখন শিকোকে দেখতে হাসপাতালে যাওয়ার জন্য বের হয়, তখন রেমন্ড তাকে থামিয়ে বলে, শিকোর পর এখানকার যদি কেউ হেডশেফ হওয়ার যোগ্য হতে পারে সেটা শুধুই তুমি, এই জন্য প্লিজ কিচেনে সবকিছু ম্যানেজ করো আর সন্ধ্যায় হাসপাতালে চলে যেও। তখন এলাও রাজি হয়ে যায়। কিন্তু এরই মধ্যে কাল নামের একজন সিনিয়র শেফ, যে এলার থেকেও রান্নায় বেশি এক্সপিরিয়েন্স ছিল, তাই তার মনে হয় এক্সপিরিয়েন্স অনুযায়ী আমাকেই পরে হেডশেফ বানানো হবে, তার এলার সাথে কম্পিটিশন লেগে যায়। এদিকে এলা শিকো না থাকায় কিচেনে সবকিছুই ম্যানেজ করছে। এলা শেফদের পরামর্শ দেয় যে এখন সবাই এটা করো ওটা করো, কিন্তু কেউই তার কথা শুনছে না। ঠিক তখনই রেস্টুরেন্টে একজন বৃদ্ধ কাপল আসে, আজ তাদের ওয়েডিং অ্যানিভার্সারি আর মনে হয় এটাই তাদের শেষ অ্যানিভার্সারি, কারণ তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্বামী তার স্ত্রীর সাথে অনেক রেগে রেগে কথা বলছিল। আসলে বৃদ্ধ লোকটা ছিল আলজাইমার্স আর এর জন্য তার মুড সুইংটাও বেশি হয়। সে কথায় কথায় স্ত্রীকে ছোট করে আর এমনকি অনেক কিছু ভুলেও যায়। এসব নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায় আর দুজনেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরপর এলা বৃদ্ধ লোকটাকে তার পছন্দের খাবার নিয়ে এসে দেয়, কিন্তু লোকটা সেই খাবারের মধ্যেও ভুল ধরতে শুরু করে দেয়। কিন্তু বৃদ্ধ মহিলাটি বলে যে খাবারটা অনেক ভালো হয়েছে, খেয়ে দেখো, অনেক মজা। কিন্তু লোকটা তার স্ত্রীর কথা শোনেই না আর রাগ করে বাইরে চলে যায়। কিন্তু এদিকে বৃদ্ধ মহিলাটি এলাকে বলে, খাবারটা সত্যি অনেক টেস্টি হয়েছিল, আমার হাজব্যান্ডের কথা কিছু মনে করো না, তোমার রান্না করা খাবার আসলেই অনেক ভালো ছিল। তখন এলা বলে, কোনো ব্যাপার না, আমি তার জন্য আরও ভালো ডিশ রান্না করে নিয়ে আসছি। এটা বলে সে আবারও রান্নাঘরে যায় আর ওই ডিশ আবার নতুন করে তৈরি করে। তখন রেমন্ড বলে, শোনো, এক ডিশ 2 বার বানালে খরচ বেশি হয়ে যাবে। তখন এলা বলে, শোনো, খরচ বেশি হওয়ার থেকেও আমাদের কাস্টমারের মন রাখাটা বেশি দরকার। একজন কাস্টমার যখন খুশি হবে তখনই না সে অন্য আরেকজনকে খাবারের কথাটা বলবে, আর এভাবেই তো আমাদের রেস্টুরেন্টের নামটা ভালো হবে, তাই না? তারপর এলা ওই কাপলদের জন্য আবার ওই ডিশটা বানিয়ে নিয়ে আসে আর যখন বৃদ্ধ লোকটা খাবারটা টেস্ট করে তখন তার সব রাগ চলে যায়, কারণ আসলে এই খাবারটা অসাধারণ হয়েছিল। তারা দুজন তো তাদের শেষ অ্যানিভার্সারি পালন করতে এসেছিল, কিন্তু এলার ডিশকে তাদের প্রথম দেখা আর ভালোবাসার কথা মনে পড়ে যায়। দুজন দুজনকে খাবার খাওয়াতে থাকে আর নিজেদের মধ্যে যে ঝগড়া হয়েছিল সেটা ভুলে গিয়ে দুজনেই অনেক খুশি হয়ে যায়। আর যাওয়ার সময় বৃদ্ধ মহিলাটি এলাকে জড়িয়ে ধরে বলে, তুমি অনেক চমৎকার কাজ করেছো, তোমার জন্য আমাদের এত বছরের সম্পর্ক বেঁচে গেল। এসব দেখে রেমন্ডের পুরো বিশ্বাস হয়ে যায় যে যদি কেউ কিচেন সামলাতে পারে তাহলে সেটা অবশ্যই এলা।
তাই সে শিকোর মাকে মেসেজ করে দেয় যে এখন থেকে কিচেনের হেড শেফ এলাই হবে, সেই পজিশন ডিজার্ভ করে। অন্যদিকে এলা কাজ শেষ করে শিকোকে দেখার জন্য হাসপাতালে আসে, কিন্তু সেখানে তাকে শিকোর সাথে দেখা করতে দেওয়া হয় না, কারণ সে আইসিইউতে ছিল। আর শিকোর কাছের মানুষদের ছাড়া কাউকে সেখানে অ্যালাউ করা হয় না। তাই অবশেষে বেচারি এলা ফিরে আসে আর কিচেনে গিয়ে কিছু রান্না করতে থাকে। তখন রেমন্ডও সেখানে আসে আর এলাকে বোঝাতে শুরু করে যে এখন থেকে এই কিচেনের দায়িত্ব তোমার উপর। এই কারণে প্লিজ নিজের পার্সোনাল ইমোশনকে সাইডে রেখে দাও আর এই রেস্টুরেন্টটাকে সাকসেসফুল করার জন্য নিজের সব কিছু দিয়ে চেষ্টা করো। যদি এই রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায় তাহলে এখানকার স্টাফদের চাকরি চলে যাবে, তখন তাদের ফ্যামিলির কি হবে? তাই প্লিজ যাই করো না কেন এটা ভেবে করো যাতে লাভ হয়। তখন এলাও তার কথায় রাজি হয়ে যায়, কিন্তু শিকো না থাকার কারণে এখানকার সবাই নিজের মনের মতো করেই চলতে চায়। তাই কেউ এলার কথা সিরিয়াসলি নেয় না। আমেরিকা থেকে একজন ইন্টার্ন এসেছে যে এখানে কাজ শিখতে চায়। সেও না কোনো কাজ শেখে আর না কোনো কাজ করে, রোজ দেরি করে আসে। এলা যদি কিছু বলে তাহলে তার কথাও শোনে না। তার উপর কাল অন্যরকম অ্যাটিটিউড দেখায়, কারণ সে তার থেকে কম বয়সী শেফের থেকে, তাও আবার একটা মেয়ের থেকে অর্ডার শুনতে পছন্দ করে না। পরের সিনে রেমন্ড আর এলা বাইরে গিয়ে স্মোক করছিল। তখন রেমন্ড তাকে বলে খুব তাড়াতাড়ি বেস্ট শেফের আর্টিকেল পাবলিশ হবে, নর্মাল গেস্টদের মতো ভিউয়ার্সরা আসবে আর আমাদের রেস্টুরেন্টের ডিশগুলো রেট করবে। যদি তুমি সেখানে জিতে যাও তাহলে আমাদের রেস্টুরেন্টের খুব ভালো নাম হবে আর বিজনেসও বড় হবে। এই কারণে তুমি ছোট ছোট জিনিস নিয়ে মন খারাপ করো না আর কাজের প্রতি ভালোভাবে মনোযোগ দিও। সেই দিন রেস্টুরেন্টে দুজন মহিলা আসে। এই মহিলা যে স্মোক করছে তার নাম হচ্ছে টিনা, আর দ্বিতীয়জন যে সাদা ড্রেস পরে আছে তার নাম হচ্ছে বিটানি। টিনা ডেভিড নামের একজন লোকের ওয়াইফ আর বিটানি ডেভিডের গার্লফ্রেন্ড। দুজনেই ডেভিডের জন্য অপেক্ষা করছে। আসলে আজ ডেভিডের জন্মদিন, তাই দুজনে এসেছে তার সঙ্গে বার্থডে সেলিব্রেট করার জন্য। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে দুজন প্রায় একই ডিশ অর্ডার করে, কিন্তু শুধু ফ্লেভারটাই আলাদা। তো অন্যদিকে একটা ফ্লেভার এলা বানাচ্ছিল আর একটা বানাচ্ছিল কাল, কিন্তু কাল যে ডিশটা রান্না করবে তার মধ্যে দেওয়া একটা ফ্লেভার শেষ হয়ে গিয়েছে। তাই সে অনেক রেগে যায় আর সে ডিশটা অর্ধেক রান্না করেই বাইরে চলে যায়। ফলে এখন পুরো চাপটা এসে পড়ে এলার উপরে। একদিকে নিজের ডিশ, অন্যদিকে কালের অসম্পূর্ণ ডিশটাও তাকেই শেষ করতে হবে। কিন্তু এলা হাল ছাড়ে না, সে দ্রুত অন্য ফ্লেভারটাও তৈরি করে ফেলে এবং দুজনের সামনে খাবারটাকে সার্ভ করে দেয়। আর খাবার মুখে দেওয়ার পর দুজন নারী একেবারে অবাক হয়ে যায়। খাবারটা এতটাই ভালো হয়েছে যে তারা একে অপরকে খাওয়াতে শুরু করে দেয়। মানে দুজন এখন এতটাই খুশি যে তারা এখন নিজেদের শত্রু মনে করে না, বরং বেস্ট ফ্রেন্ডের মতো একে অপরকে ট্রিট করতে শুরু করে দেয়। তারপর তারা একে অপরকে নিজেদের সঙ্গে মনের কথা বলতে শুরু করে দেয়। টিনা বলে, ডেভিড যখন আমাকে বিয়ে করেছিল তখন সে আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু বিয়ের কয়েক বছর পর ধীরে ধীরে তার আমার প্রতি আগ্রহ কমে যায়। আমাদের মধ্যে আর আগের মতো কোনোভাবেই ঘনিষ্ঠতা বা ভালোবাসাই তৈরি হয়নি। বিটানিও একই কথাই বলে যে শুরুর দিকে ডেভিড আমাকেও অনেক ভালোবাসতো, কিন্তু ধীরে ধীরে মনে হলো তার মধ্যে আর কোনো অনুভূতিই নেই, তাই আমি তার সঙ্গে ব্রেকআপ করতে চাই। তো দুজনেই শেষ পর্যন্ত ডেভিডের জন্য একটা নোট রেখে যায়। কিন্তু তার আগে তারা এলার রান্না এতটাই প্রশংসা করে যায় যে যাওয়ার সময় বলে যায় যে আরেকটা কথা, আমাদের দুজনের যে বিল হবে সেটা ডেভিডই পে করবে, কারণ টেবিলটা সেই বুক করেছিল। কিছুক্ষণ পর ডেভিড সত্যি রেস্টুরেন্টে আসে। সে এসে জানতে পারে তাকে একই সঙ্গে টিনা আর বিটানি দুজনেরই বিল পে করতে হবে। আর তারপর সেই টেবিলের নিচে একটা সে নোট খুঁজে পায়। নোটে লেখা ছিল তারা দুজনেই ডেভিডের সঙ্গে ব্রেকআপ করছে আর এখন থেকে তুমি নিজের জীবন নিজে একাই কাটাবে। এদিকে রেস্টুরেন্টের কাস্টমার্সরা ধীরে ধীরে এলার রান্নার প্রশংসা করতে শুরু করেছে। তাই রেমন্ড সবাইকে জানিয়ে দেয় শিকো সুস্থ হয়ে ফিরে না আসা পর্যন্ত এলাই হচ্ছে হেড শেফ। এই ঘোষণা শুনে এলা খুশি হলেও কারোর কারোর মুখে যেন সেই খুশিটা নেই। বিশেষ করে কালের মুখে তার ভেতরে জেলাসি আরও বাড়তে থাকে। অন্যদিকে অবশেষে শিকোর মা এলাকে হসপিটালে শিকোর সাথে দেখা করার অনুমতি দেয়। তো এলা এজন্য ছুটে যায় শিকোকে দেখতে। কোমাতে থাকা শিকোর পাশে বসে সে ধীরে ধীরে কথা বলতে শুরু করে যে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তুমি ফিরে আসা পর্যন্ত আমি কিচেনের যত্ন নেব, তুমি চিন্তা করো না। এলা তখনও জানে না এই হসপিটাল রুমে তার জন্য আরও ভয়ঙ্কর একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। হঠাৎ সেখানে একজন নারী এসে হাজির হয় আর সে নিজের পরিচয় দেয় যে সে শিকোর ফিয়ান্সি। এই কথা শুনে এলা যেন কয়েক সেকেন্ডের জন্য জমে যায়, কারণ শিকো তাকে বলেছিল তার একজন গার্লফ্রেন্ড আছে, কিন্তু সে কখনো বলেনি যে সেই গার্লফ্রেন্ড আসলে তার ফিয়ান্সি। এলা নিজের কষ্ট লুকিয়ে সেই নারীর সামনে শুধু বলে সে শিকোর কলিগ। এটা বলে সে সেখান থেকে চলে যায়। কিন্তু ভেতর থেকে এলা পুরোপুরি ভেঙে যায়। সে আবারও রেস্টুরেন্টের কিচেনে ফিরে আসে এবং চুপচাপ কাজ করতে শুরু করে। রেমন্ড বুঝতে পারে এলার মন ভালো নেই, তাই তাকে শান্ত করার চেষ্টা করে আর বলে প্লিজ তুমি কাজে মনোযোগ দাও। এমনকি এলা হয়তো কিছু খায়নি সেটা বুঝতে পেরে রেমন্ড নিজেই খাবার রান্না করে দেয়। কিন্তু এলা নিজের কষ্ট ভুলে আবারও রান্নায় ব্যস্ত হয়ে পড়ে। তো একটা সময় ডিশ তৈরি করার সময় তার আইসের প্রয়োজন হয়।
সে অন্য শেফদেরকে বলে আইস এনে দিতে, কিন্তু কেউই তার কথা শুনতেই চায় না। তখন এলা বুঝতে পারে সমস্যাটা শুধু তার নির্দেশ মানছে না এমন নয়, সমস্যাটা আরও গভীর। যদি একই কথা একজন পুরুষে বলতো তাহলে হয়তো তারা সঙ্গে সঙ্গেই সেটা শুনে ফেলতো, কিন্তু একজন নারী লিডারের কাছ থেকে অর্ডার নেওয়াটা তাদের কাছে যেন অপমানের মতো। এলার এই সমস্যাটা রেমন্ড বুঝতে পারে, তাই সে এলাকে আলাদা করে বলে, তুমি একটা ভুল করছো। তুমি তাদের কাছে রিকোয়েস্ট করছো কেন? রিকোয়েস্ট করবে না, অর্ডার দেবে। তুমি শুধু এটা করো ওটা করো বলে অনুরোধ করবে না। তুমি এমনভাবে কথা বলবে যেন সবাই বুঝতে পারে তুমি লিডার। তো এখন নিজের লিডারশিপটা দেখাও, তাহলেই দেখবে সবাই তোমার কথা শুনবে। কিছুক্ষণ পর সে বাইরে গিয়ে স্মোকিং করতে দাঁড়ায়, তখনই সেখানে কালও আসে। এলা তার কাছে একটা লাইটার চায়, কিন্তু কাল এখনও নিজের ইগো ছাড়তে পারেনি। সে বরং ফোনে কারোর সঙ্গে এলাকে নিয়ে কথা বলতে শুরু করে দেয়। সে অভিযোগ করে, আমার মতো এক্সপিরিয়েন্স শেফকে বাদ দিয়ে শিকোর মা এমন একজন মেয়েকে হেড শেফ বানিয়েছে যে আমার অর্ধেক বয়সী। তারপর সে আরও নিচে নেমে এলার চরিত্র নিয়েও বাজে মন্তব্য করতে শুরু করে দেয়। সে বলে এলা আগে শিকোর সঙ্গে ঘুরতো আর এখন রেমন্ডের কাছাকাছি হয়েছে। মানে সে এলাকে নিয়ে অত্যন্ত ভালগার টাইপের একটা অপমানজনক কথা বলতে শুরু করে দেয়। কিন্তু ফোনের ওপাশে মানুষটা তাকে বরং অন্যভাবে বোঝায়। সে বলে সবকিছু এত নেগেটিভভাবে দেখতে নেই, মেয়েটার সঙ্গে কোঅপারেটিভ করার চেষ্টা করো। কে জানে হয়তো সে শিকড় থেকেও ভালো শেফ, তাকে একটা চান্স দাও। কিন্তু কাল তখনও নিজের ইগোতেই আটকে থাকে। এদিকে রেস্টুরেন্টে আসে কনসা নামের একটা বৃদ্ধা। অনেক বছর আগে তার হাজবেন্ডের সঙ্গে সেপারেশন হয়ে গিয়েছে। তার সন্তানেরাও এখন তার সঙ্গে থাকে না, এমনকি নিয়মিত দেখা করতেও আসে না। কিন্তু আজ কনসার জন্মদিন, আর আজ সে তার সন্তানদেরকে রেস্টুরেন্টে ডেকেছে, কারণ তার নাকি তাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে। কিন্তু সন্তানেরা মনে মনে অন্য কিছুই ভাবছে। তাদের ধারণা আজ হয়তো মা প্রপার্টি নিয়ে কোনো কথা বলবে। অবশেষে কনসা এলাকে বলে, আজ আমার সন্তানদের এমন একটা খাবার খাওয়াতে চাই যেটা খেয়ে তারা আঙ্গুল চাটতে থাকবে। এলা হেসে বলে, ঠিক আছে, চিন্তা করবেন না, আজ সবাই খুব ভালো খাবারই খাবে। তারপর এলা শুরু করে বিশেষ কিছু ডিশ তৈরি করা, এমনকি ডেজার্ট বানানোর জন্য সে ব্যবহার করে অত্যন্ত দামি এক ধরনের রাইস। রেমন্ড দেখে সঙ্গে সঙ্গে বলে, এটা অনেক এক্সপেন্সিভ, কিন্তু এলা একটু পিছিয়ে যায় না। সে বলে, সমস্যা নেই, দরকার হলে এর দাম আমার স্যালারি থেকে কেটে নেবেন, কিন্তু আমার দায়িত্ব হলো এই ফ্যামিলিকে আজ এখান থেকে খুশি করে বিদায় দেওয়া। আমার কাছে কোয়ালিটি বেশি গুরুত্বপূর্ণ। এরপর এলা ডিশটা তৈরি করে আর তাকে একটু টেস্ট করতে বলে। আর সে নিজে যখন খাবারের স্বাদ নেয় তখন সে সত্যিই অবাক হয়ে যায়। এত অসাধারণ খাবার সে খুব কমই খেয়েছে, কিন্তু আসল পরীক্ষা তখনও বাকি। তো কিছুক্ষণ পরেই তার সন্তানেরা রেস্টুরেন্টে এসে হাজির হয়। সে যখন তাদের জানায় সে নতুন জীবন শুরু করার জন্য একজন মানুষকে বেছে নিয়েছে, তখন তার সন্তানেরা সেটা কোনোভাবেই মেনে নিতে পারে না। তারা বরং তার মাকে প্রশ্ন করতে শুরু করে যে এই বয়সে এসব করতে তোমার লজ্জা করছে না? কিন্তু সে এবার চুপ থাকে না। সে নিজের সন্তানদের স্পষ্টভাবে বলে দেয়, আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে চলে গেছে, আর এমন একটা বয়সে সে এটা করেছে যখন সন্তানদের বাবা মায়ের পাশে থাকার কথা, তখন তোমরা আমার সঙ্গে নেই। তোমরা আমার সঙ্গে থাকো না, আমাকে দেখতেও আসো না, তাহলে আমি কি সারা জীবন একা থাকবো? একজন মানুষের প্রতিটা বয়সেই একজন সঙ্গীর প্রয়োজন হয়, সেটা বয়স কম হোক বা বেশি। আমি একজন পার্টনার বেছে নিয়েছি, এতে সমস্যা কোথায়? সন্তানেরা প্রথমে তার মায়ের কথায় রাজি হতে চায় না, কিন্তু এলার তৈরি করা খাবার খেতে খেতে তারা ধীরে ধীরে নিজের মায়ের কথাগুলো নিয়ে ভাবতে শুরু করে দেয়। আর কিছুক্ষণ পর তারা তার মায়ের কথা অ্যাকসেপ্টও করে নেয়। এদিকে কিচেনে ফিরে শুরু হয় আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা। রেমন্ড বলে, রেস্টুরেন্টকে আরও উন্নত করতে হলে শুধু আগের মেনু নিয়ে পড়ে থাকলেই হবে না, মেনু এক্সপেন্ড করতে হবে, নতুন নতুন খাবার আনতে হবে। এলাও বুঝতে পারে রেমন্ডের কথাটা যুক্তিসঙ্গত। শিকো যদি এখানে থাকতো তাহলে হয়তো সে নিজের সিদ্ধান্তে সবকিছুই চালাতো, কিন্তু এখন শিকো নেই। তাই এলা সিদ্ধান্ত নেয় রেস্টুরেন্টের মেনু পরিবর্তন করাই ভালো হবে। শুধু তাই নয়, রেমন্ড ইতিমধ্যেই রেস্টুরেন্টের সাপ্লায়ার্সের পরিবর্তন করে ফেলেছে, ফলে আগের তুলনায় এখন অনেক বেশি ফ্রেশার্স ইনগ্রিডিয়েন্টস পাওয়া যাচ্ছে। এটা দেখে এলা বুঝতে পারে রেমন্ড শুধু কথা বলছে না, সে সত্যিই রেস্টুরেন্টটাকে বাঁচানোর জন্য অনেক পরিশ্রম করছে। কিন্তু ঠিক তখনই রিসেপশনিস্টের চোখে পড়ে রেস্টুরেন্টের বাইরে দৌড়াদৌড়ি করছে একটা ছোট্ট ছেলে। সে ছেলেটাকে আদর করে ডেকে জিজ্ঞেস করে, বাবু তুমি কে? তোমার মা বাবা কোথায়? ঠিক তখনই ছেলেটার বাবা সেখানে এসে হাজির হয়। রিসেপশনিস্ট তাকে দেখে একটু অবাক হয়। তো এলা রিসেপশনিস্টকে চিন্তিত দেখে জিজ্ঞাসা করে, আপনি তো টেনশন কেন করছেন, কি হয়েছে? তখন রিসেপশনিস্ট নিজের জীবনের এমন একটা সত্য প্রকাশ করে যেটা শুনলে যে কারোর চোখেই পানি চলে আসবে। সে জানায়, যখন আমার বয়স 16 বছর ছিল তখন আমি এক ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ি,
আর সেই সম্পর্কের ফলেই আমি প্রেগনেন্ট হয়ে যাই। কিন্তু তখন আমার বয়স এত কম ছিল যে একটা সন্তানকে বড় করা আমার পক্ষে সম্ভব ছিল না। তাই আমি তখন নিজের সন্তানকে অ্যাবর্ট করার কথা ভেবেছিলাম। কিন্তু ছেলেটার পরিবারের পক্ষ থেকে বলা হয় তাদের বাচ্চাটা চাই আর তাকে বাঁচাতে হবে শেষ পর্যন্ত। তাই আমি সন্তানটাকে জন্ম দিই, তারপর সন্তানটাকে সেই পরিবারের হাতে তুলে দিই আর আমি মুভ অন করি। কিন্তু আজ এত বছর পর সে আবার সেই ছেলেটার সামনে দাঁড়িয়ে আছে। আর সবচেয়ে বড় সত্যিটা হচ্ছে যে ছোট ছেলেটাকে সে একটু আগে আদর করে ডেকেছিল সেই ছেলেটাই ছিল তার নিজের সন্তান। আর যে লোকটাকে সে এখন সামনে দেখছে সেই হচ্ছে সেই শিশুটির বাবা। এত বছর ধরে সেই মানুষটা একা হাতে সন্তানটাকে বড় করেছে আর এই ছোট্ট ছেলেটা রিসেপশনিস্টেরই সন্তান। এসব বলে বেচারি অনেক কান্না করতে শুরু করে দেয়। তখন এলা বলে, তুমি চিন্তা করো না, আজ আমরা তাদের দুজনকে এমন খাবার খাওয়াবো যে তারা এই দিন সারা জীবন মনে রাখবে। তারপরে রিসেপশনিস্ট জানতে পারে যে কয়েকদিনের মধ্যেই বাবা আর তার ছেলে অন্য একটা দেশে চলে যাবে। এসব শুনে অনেক সে কষ্ট পায়, কিন্তু সে এখনও তার সন্তানকে এটা বলতে পারে না যে আমি তোমার মা। কিন্তু রিসেপশনিস্ট ছেলেটার সঙ্গে খেলতে থাকে, তাকে বোঝায় নতুন দেশে গেলে তুমি অনেক নতুন বন্ধু পাবে, সেখানে তুমি অনেক সুখে থাকবে আর বাবার কথা যেন অবশ্যই শুনবে। সে ছেলেটার সঙ্গে এমনভাবে সময় কাটায় যেন এটা তাদের জীবনের শেষ কয়েকটা মুহূর্ত। তো এদিকে এলা সিদ্ধান্ত নেয় আজ তাদের এমন একটা ডিনার তৈরি করে খাওয়াবে যেটা তারা কোনোদিনও ভুলতে পারবে না। ডিনার শেষ হওয়ার পর এলা ছোট্ট ছেলেটার জন্য বিশেষ একটা আইসক্রিম তৈরি করে। আইসক্রিম পেয়ে ছেলেটা ভীষণ খুশি হয়ে যায় আর শেষ পর্যন্ত সেই রিসেপশনিস্টকে জড়িয়ে ধরে, কারণ এতক্ষণে তাদের দুজনের মধ্যে অনেক ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। এদিকে রেমন্ড নতুন মেনুর খাবারগুলো টেস্ট করতে থাকে আর এলার প্রশংসা করতে করতে একদম মুগ্ধ হয়ে যায়। সে বলে, তুমি যদি এভাবেই নতুন নতুন ডিশ তৈরি করতে থাকো তাহলে এই রেস্টুরেন্ট সত্যিই টপে যেতে পারবে। আর ঠিক তখনই দরজা খুলে ভেতরে প্রবেশ করে শিকো আর রেমন্ডকে কিচেনের ভেতরে দেখেই তার মেজাজ আবারও চড়ে যায়। সে সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে, তোমাকে আমি আগেই বলেছিলাম তোমার কাজ কিচেনের বাইরে, এখানে আর আসবে না, তাহলে কেন আবার এসেছো? এইভাবে শিকোর পুরনো রাগ যেন মুহূর্তে আবারও ফিরে আসে আর সে সবার উপরে চিৎকার করতে শুরু করে দেয় আর বলতে থাকে, কাকে বলে তুমি মেনু চেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছো? এদিকে শিকোকে দেখে কালও একটু আনকমফোর্টেবল হয়ে যায়, কারণ শুরুতে তার এলার সাথে কাজ করতে অনেক সমস্যা হচ্ছিল, কিন্তু তারপর থেকে সে মজা করে এলার সাথে কাজ করতে শুরু করেছে। মানে তারও এখন খাবার বানাতে ভালো লাগে, কারণ এলা শিকোর মতো বকাঝকা করতো না। কিন্তু এখন যেহেতু শিকো চলে এসেছে তাই তার আর ভালো লাগছে না। শিকো বলে, বেস্ট কাস্টমার্স ভিউয়ার্স ম্যাগাজিন যে কোনো সময় নর্মাল কাস্টমারদের মতো চলে আসতে পারে, তাই সব কাস্টমারদেরকে ভালো কোয়ালিটির ডিশ সার্ভ করো। এর মধ্যে রেমন্ড তাকে বোঝানোর চেষ্টা করে যে তার কোমাতে থাকার সময় এলা কিচেন সামলেছে আর সেই সময় আসা কাস্টমাররা এলার খাবারের প্রশংসা শুরু করেছিল। শুধু তাই নয়, এলার কারণে রেস্টুরেন্ট আবারও প্রফিট করতে শুরু করেছে। কাস্টমাররাও খুশি, কিন্তু শিকো অ্যাটিটিউড নাই আর সে কারোর কথাই শুনতে চায় না, বরং উল্টো সে রেমন্ডকে কিচেন থেকে বের করে দেয়। এদিকে ঠিক তখনই রেস্টুরেন্টে আসে একটা ইনফ্লুয়েন্সার কাপল। আজ তাদের 3rd ওয়েডিং অ্যানিভার্সারি। সোশ্যাল মিডিয়াতে এই কাপলকে সবাই বেস্ট কাপল হিসেবে চেনে। তাদের ছবি, ভিডিও আর রোমান্টিক পোস্ট দেখে মনে হবে তাদের জীবনে কোনো ঝামেলাই নেই, কিন্তু বাস্তবতা একেবারেই উল্টো। তো এখানে স্বামী গর্ব করে বলতে থাকে, আমি আমার স্ত্রীকে খুব ভালো করেই চিনি, সে তার স্ত্রীর ফেভারিট ডিশ অর্ডার করে। কিছুক্ষণ পর খাবারটা টেবিলে আসতেই তার স্ত্রী বলে, তুমি এটা কেন এনেছো? আমি তো এটা একদমই পছন্দ করি না। স্বামী তখন সবার সামনে অপমানিত বোধ করে। সে রেগে গিয়ে বলে, তুমি সবার সামনে আমাকে অপমান করেছো। তখনই বোঝা যায় সোশ্যাল মিডিয়াতে যাদের পারফেক্ট কাপল মনে হয়, বাস্তবে তাদের সম্পর্কটা কতটা ভাঙা। তাই এলা দ্রুত তাদের জন্য পরিস্থিতি সামলানোর চেষ্টা করে, কিন্তু কিচেনে ঢুকেই সে আরেকটা বিপদ দেখতে পায়। শিকো কিচেন ভেতরে তোলপাড় করে ফেলেছে, কারণ তার নাইফ সেট থেকে নাইফ কেউ একটা নিয়ে গিয়েছে আর সেটা জায়গা মতো ফেরত রাখেনি। তাই এলাও চাকুটা খুঁজতে শুরু করে দেয়, কারণ এলা বুঝতে পেরেছে যে চাকু ছাড়া এই সাইকো এখন আর শান্তই হবে না। এরই মধ্যে এলা অন্য একটা ডিশ বানিয়ে ওই কাপড়কে দেয়, কিন্তু এরই মধ্যে অন্য একটা টেবিলে একজন কাস্টমার এলার তৈরি করা নতুন একটা ডিশ খেয়ে এতটাই মুগ্ধ হয়ে যায় যে সেই একই খাবার সে আবারও অর্ডার করে। এলা তখন আবারও সেই ডিশটা তৈরি করে, আর এবার শুধু সেই কাস্টমারই নয়, ওই ইনফ্লুয়েন্সার কাপলও খাবারটা খেয়ে একেবারেই মুগ্ধ হয়ে যায়, কারণ এলা আসলেই খাবারটা অনেক টেস্টি করে বানিয়েছিল। তাই তারা সিদ্ধান্ত নেয় তারা 3 দিন এই রেস্টুরেন্টে থাকবে আর প্রতিদিন নতুন নতুন ডিশ অর্ডার করবে। পরের দৃশ্যে দেখি কিচেনের অন্যদিকে শিকো আবারও এলার কাছে আসতে শুরু করেছে। আর এবার এলা চুপ করে থাকে না, এবার সে সরাসরি তাকে প্রশ্ন করে, তুমি আমাকে বলেছিলে সে শুধুই তোমার গার্লফ্রেন্ড, কিন্তু সে আসলে তোমার ফিয়ান্সি। তুমি কি আমাকে ভালোবাসার অভিনয় করে আমার সুযোগ নিয়ে তাকে বিয়ে করার চিন্তাভাবনা করেছিলে? তুমি আসলে একজন চিটার। কথায় কথায় এখানে দুজনের মধ্যে ঝগড়া লেগে যায় আর শিকো সেখান থেকে চলে যায়।
শিকো চলে যাওয়ার পর রেমন্ড এসে এলাকে একটা গুরুত্বপূর্ণ কথা জানায়। সে বলে কিচেনের হিটলার আবারও ফিরে এসেছে, অর্থাৎ শিকো ফিরে আসায় এখন থেকে এই রেস্টুরেন্টে কেউ আর শান্তিতে কাজ করতে পারবে না। কিন্তু রেমন্ড এখানে একটা ভালো খবরও দেয়। সে বলে শিকোর বাবা মায়ের কাছে রেস্টুরেন্টের প্রফিটের পুরো রিপোর্টটা আমি পাঠিয়ে দিয়েছি, আর আমার মনে হয় তারা ভালো সিদ্ধান্তই নেবে। তারাও জানুক যে যদি তার ছেলে এখানে হেডশেফ হয়ে থাকে তাহলে কোনো লাভ হবে না। অন্যদিকে শিকোর অনুপস্থিতিতে এলা আর রেমন্ডের মধ্যে একটা গভীর বোঝাপড়া তৈরি হয়েছে। তারা একে অপরকে বুঝতে শুরু করেছে, এমনকি একে অপরের কাজ আর সিদ্ধান্তকে রেসপেক্ট করে। পরের দিন এলা আবারও সেই ইনফ্লুয়েন্সার কাপলের জন্য নতুন একটা ডিশ তৈরি করে। খাবারটা খেয়ে তারা আরও বেশি খুশি হয়ে যায়, এমনকি পাশের টেবিলে বসা একজন কাস্টমারও তাদের খাবার দেখে একই ডিশ অর্ডার করে বসে। আর কিছুক্ষণ পরে ইনফ্লুয়েন্সার কাপল এলার সঙ্গে একটা সেলফিও তোলে, কিন্তু ঠিক তখনই এক কাস্টমার একটা ডিশ অর্ডার করে। লোকটাকে দেখে মনে হয় সেও হয়তো নিজেও একজন শেফ। শিকো নিজে তার ডিশ সার্ভ করতে যায়, কিন্তু খাবারটা টেস্ট করেই সে ফিরিয়ে দেয়। তার দাবি এটা অরিজিনাল টেস্টের মতো করছে না। শিকো তো এমনিতেই রাগী, এই ঘটনার পর তার রাগ যেন আরও 10 গুণ বেড়ে যায়। সে পুরো কিচেনে চিৎকার করতে শুরু করে দেয়। তার মাথায় তখন একটা চিন্তা, এই লোকটা নিশ্চয়ই বেস্ট শেফ ম্যাগাজিনে ফুড রিভিউয়ার, আর যদি সে আমার রেস্টুরেন্ট নিয়ে আর্টিকেল না লেখে তাহলে আমার বেস্ট শেফ টাইটেল পাওয়ার স্বপ্ন শেষ হয়ে যাবে। এরপর আসে ইনফ্লুয়েন্সার কাপলের রেস্টুরেন্টে থাকার তৃতীয় দিন, আর আজও তারা এলার তৈরি করা খাবার খেয়ে ভীষণ প্রশংসা করে। পাশের টেবিলে সেই একই নারী আবারও সেই একই ডিশ অর্ডার করে। এদিকে এলার খাবারের জনপ্রিয়তা বাড়তে থাকায় একের পর এক নতুন কাস্টমাররা রেস্টুরেন্টে আসতে শুরু করে। আর এই কারণে শিকো কিচেন ম্যানেজ করতে পারে না, সে ব্যস্ত হয়ে পড়ে কাজের চাপের কারণে। আর হ্যাঁ, এত চিন্তার মাঝেও সে কিচেন সামলানোর বদলে তার প্রিয় নাইফ খুঁজতেই বেশি ব্যস্ত থাকে। শেষ পর্যন্ত এলা সহ্য করতে পারে না, সে একটা পেঁয়াজ হাতে নেয়, তারপর শিকোর চাকু ব্যবহার না করেই অন্য একটা চাকু দিয়ে পেঁয়াজ কাটতে শুরু করে এবং সবার সামনে বলে, দেখেছো তোমার চাকু না থাকলেও রান্না করা যায়, সবজি কাটার জন্য যে কোনো ভালো চাকুই ব্যবহার করা যায়, আসল বিষয় হলো তুমি কিভাবে কাটছো। চাকু খাবারের টেস্ট বদলায় না, এমনকি চাকু খাবারের কোয়ালিটিও বদলায় না। তাই সারাক্ষণ চাকু করা বন্ধ করো এবং নিজের কাজে মনোযোগ দাও। এভাবেই সবার সামনে এলা এবার শিকোকে এমন ধমক দেয় যে শিকো একেবারে চুপ হয়ে যায়, কারণ শিকো আসলে নিজের অযোগ্যতা ঢাকার জন্য চাকুতে একটা অজুহাত হিসেবে ব্যবহার করছিল। ইনফ্লুয়েন্সার কাপল তৃতীয় দিনের খাবার খেয়েও ভীষণ সন্তুষ্ট হয়ে যায়। এদিকে রেমন্ড এলাকে একটা বড় খবর দেয়। সে জানায় তার সিঙ্গাপুরে একটা জব অফার এসেছে, একটা বড় রেস্টুরেন্টের বিজনেস কনসালটেন্ট হিসেবে কাজ করার সুযোগ পেয়েছে সে। শুধু তাই নয়, সেই রেস্টুরেন্টের হেডশেফ কে হবে সেটা বেছে নেওয়ার দায়িত্ব রেমন্ডের। আর রেমন্ডের মতে তার চেয়ে ভালো হেডশেফ আর কেউ হতে পারে না। রেমন্ড তাকে জিজ্ঞাসা করে সে কি সিঙ্গাপুরে যেতে রাজি। এলা বলে ঠিক আছে, তুমি আগে জয়েন করো, তারপর আমাকে ডাকবে। এদিকে কালো এবার নিজের একটা স্পেশাল ডিশ তৈরি করে। এলা যখন সেটা টেস্ট করে সে সত্যিই অবাক হয়ে যায়, কারণ ডিশটা অসাধারণ হয়েছিল। এলা কালের প্রচুর প্রশংসা করে, আর এই প্রশংসায় কালের ভেতরের ইগোতে একটা পরিবর্তন নিয়ে আসে। যে মানুষটা এতদিন এলাকে ছোট করে দেখতো, সে এবার নিজের ইগো একটু পাশে সরিয়ে রাখতে শুরু করে দেয়। এলার প্রতি তার রেসপেক্ট তৈরি হয়। তো যাই হোক, এদিকে একদিন রেস্টুরেন্টে একটা বুকিং আসে। একটা কাপল প্রায় 17 বছর ধরে একে অপরের সঙ্গে রিলেশনশিপে আছে, আর তারা এবার বিয়ে করতে যাচ্ছে। আর যখন এই কথা সে জানতে পারে, তখন এই কথা শুনেই আমেরিকান ইন্টার্ন হাসাহাসি শুরু করে দেয়। সে মজা করে বলে 17 বছর পর বিয়ে করছে কিনা করছে তাতে কার কি। এরপর তাদের রিলেশনশিপ নিয়ে সে মক করতেও শুরু করে দেয়। তার এই আচরণে কাল ভীষণ বিরক্ত হয়, কারণ কাল নিজেও একজন গে। তো ম্যানেজমেন্ট আগে ঠিক করেছিল আমেরিকান ইন্টার্নকে চাকরি থেকে বের করে দেওয়া হবে, কিন্তু তার প্রতি কিছুটা মায়া থাকার কারণে এতদিন তাকে রাখা হয়েছিল। কিন্তু এবার সে সীমা ছাড়িয়ে গিয়েছে। সে কিচেনে ঠিক মতো কোনো কাজও করে না, আবার অন্য মানুষকে নিয়ে সে অপমানজনক মন্তব্যও করে। তাই এলা এখানে কালকে বলে, ওকে বলে দাও এখানে আর কাজ করার দরকার নেই। কাল যেন নিজের কানকে বিশ্বাস করতে পারে না। অবশেষে সে এখানে এই অকাজের ইন্টার্নকে ফায়ার করার সুযোগ পাচ্ছে। আর কালের তো এই জন্য খুশি সীমায় থাকে না, সে ভাবে এবার মজা হবে। ঠিক তখনই রেমন্ড কিচেনে আসে। এলা তাকে বলে, শিকো যদি আবার কিছু করে তাহলে পরিস্থিতি কঠিন হয়ে যাবে, তুমি একটু সাবধানে থেকো। কিন্তু রেমন্ড আত্মবিশ্বাসের সঙ্গে বলে সে আর বেশি দিন এখানে থাকবে না। তার ধারণা শিকোর বাবা মা হয়তো ইতিমধ্যেই তাকে হেডশেফের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কারণ তার রিপোর্টে পরিষ্কার প্রমাণ আছে শিকো হেডশেফ থাকলে এই রেস্টুরেন্ট কখনোই ভালোভাবে প্রফিট করতে পারে না। কিন্তু রেমন্ডের কথা শেষ করার আগেই শিখো সেখানে এসে হাজির হয়ে যায়। সে রেমন্ডের দিকে তাকিয়ে বলে, আমি জানি তুমি রিপোর্টে কি লিখেছো। তুমি কি ভাবছো আমার বাবা মা আমাকে ফায়ার করে দেবে? তোমার এই ইচ্ছা কোনোদিনও পূরণ হবে না। এখন এখান থেকে বের হয়ে যাও। ঠিক তখনই কিচেনে একটা নতুন ডিশ আসে। এলা সেটা টেস্ট করতেই যাচ্ছিল, কিন্তু শিকো সঙ্গে সঙ্গে বলে, আমি এখানকার হেডশেফ, তাই আমি আগে টেস্ট করব। আর এখানে সে খাবারটা টেস্ট করেই মুখ বাঁকিয়ে বলে, এটা দেখতে একেবারেই বাজে। এই ডিশে তো পটেটো থাকার কথা, কিন্তু এখানে এটা কি দিয়ে তৈরি করা হয়েছে?
এলা শান্তভাবে উত্তর দেয়, সমস্যা কোথায়? কাস্টমার নিজেই পটেটোর বদলে অনিয়ন চেয়েছে, আর আমরা সেটাই দিয়েছি, আর আমার কাছে এটা যথেষ্ট ভালোই টেস্ট করছে। আর ঠিক তখনই রিসেপশনিস্ট দৌড়ে কিচেনে ঢুকে পড়ে, তার মুখে স্পষ্ট চিন্তার ছাপ। কারণ সেই 17 বছরের রিলেশনশিপে থাকা কাপল যারা চার্চে গিয়ে বিয়ে করতে চেয়েছিল, চার্চ তাদের বিয়ে দিতে অস্বীকার করেছে। তাই তারা এখন একটা অদ্ভুত অনুরোধ করেছে, তারা এই রেস্টুরেন্টে বিয়ে করতে চায়। তারা রিসেপশনিস্টকে অনুরোধ করেছে, আর অবশেষে রিসেপশনিস্টে তাদের অনুমতি দিয়ে দিয়েছে। কিন্তু এখন সে বুঝতে পারছে না ম্যানেজমেন্টকে সে কি বলবে। তো এলা এখানে এক মুহূর্ত দেরি না করে বলে, সমস্যা নেই, আমরা এখানেই তাদের ওয়েডিংয়ের ব্যবস্থা করব। আর তারপর একটা রেস্টুরেন্টে রাতারাতি ওয়েডিং ভেন্যুতে পরিণত হতে শুরু করে দেয়। এলা নিজের হাতে পুরো জায়গাটা সুন্দর করে সাজিয়ে ফেলে যাতে ওই কাপল এখানে বিয়ে করতে পারে। কিন্তু এরই মাঝে একটা মানুষ চুপচাপ দাঁড়িয়ে সবকিছু দেখছিল। সে হলো কালের পার্টনার। সে এসে এলাকে ধন্যবাদ জানায় আর বলে, লাস্ট মোমেন্টে এসে আপনি আমাদের সমস্যার সমাধান করে দিয়েছেন। তারপর সে কালের সঙ্গে কথা বলতে গিয়ে একটা বিষয় প্রকাশ পেয়ে যায়, কাল আর এই মানুষটা আসলে একে অপরের পার্টনার। তখন সে কালকে জিজ্ঞাসা করে, তুমিও কি এখানকার সবাইকে সবকিছু বলে দিয়েছো? তখন কাল বলে, আমি যদি সবাইকে বলে দেই তাহলে সবাই আমাদের নিয়ে হাসাহাসি করবে, তারা আমাকে অপমান করবে, এমনকি আমার চাকরিটাও চলে যাবে। তাই ভাবছিলাম সবাইকে পরেই বলবো। আর কালের এই ভয়টা একেবারেই অমূলকও ছিল না, কারণ রেস্টুরেন্টের আমেরিকান ইন্টার্ন তো প্রায়ই অন্যদের নিয়ে বাজে মন্তব্য করত। বিশেষ করে গেস্ট নামের একজনকে নিয়ে সে নিয়মিতই মজা করত। শেষ পর্যন্ত কাল আর নিজেকে সামলাতে পারে না, সে সেই ইন্টার্নকে ধরে স্টোররুমে নিয়ে যায়। তারপর একেবারে মুখোমুখি দাঁড়িয়ে বলে, তোমার মতো অকাজের মানুষের অন্য কাউকে নিয়ে মজা করার কোনো অধিকার নেই। তোমার বাবা নিশ্চয়ই অনেক টাকার মানুষ, তাই তোমাকে এখানে পাঠিয়েছে, কিন্তু এখানে তোমাকে দরকার নেই, বের হয়ে যাও। আমেরিকান ইন্টার্ন কথাগুলো শুনে একেবারে হতভম্ব হয়ে যায়। কাল তখন তাকে সেখান থেকে বের করে দিতে চায়, কিন্তু হঠাৎ স্টোররুমের দরজা বাইরে থেকে লক হয়ে যায়। এদিকে বাইরে ওয়েডিংয়ে সব আয়োজন শেষ, কাপলও রেস্টুরেন্টে এসে পৌঁছে যায়। তারা এলা আর পুরো স্টাফকে বারবার ধন্যবাদ দিতে থাকে, কারণ এত বাধার পরেও রেস্টুরেন্ট তাদের বিয়ের জন্য জায়গা দিয়েছে। তাদের মধ্যে একজন ডক্টর আর তার নিজের বাবা মা এই বিয়ে মেনে নিতে রাজি ছিল না। এই কারণে তাদের মনটা খুবই খারাপ ছিল। তবুও শেষ পর্যন্ত ওয়েডিংটা শুরু হয়ে যায়। একজন নারী তাদের ওয়েডিং সেরেমনি পরিচালনা করতে থাকে। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎই একটা কণ্ঠস্বর শোনা যায়, ওয়েডিংটা বন্ধ করো। কাপলের মুখের হাসি মুহূর্তে উধাও হয়ে যায়। তারা দুজনেই ভয় পেয়ে যায়, কারণ তারা ভাবে এটা নিশ্চয়ই সেই বাবা যে এই বিয়ে থামাতে এসেছে। কিন্তু তারপর যা ঘটে সেটা তাদের কল্পনার বাইরে। লোকটা আসলে ওয়েডিং থামাতে আসেনি, সে নিজেই ছেলের সামনে দাঁড়িয়ে বলে, না বাবা, আমি তোমাদের বিয়ে থামাতে আসিনি। তার অন্য সন্তানরা তাকে বুঝিয়েছে এই ধরনের ম্যারেজ এখন খুবই অস্বাভাবিক কিছু নয়। আর এভাবেই ওয়েডিং শেষ পর্যন্ত আনন্দের মধ্যে সম্পন্ন হয়ে যায়। मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े हुए। কিন্তু একই সময় স্টোররুমের দরজাটাও খুলে যায়। আমেরিকান ইন্টার্ন বের হয়ে আসে, আর সে এমন একটা কথা বলে যেটা শুনে কাল অবাক হয়ে যায়। সে জানায় সে কালের সিক্রেট জানে। কাল সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে, তুমি জানলে কিভাবে? ইন্টার্ন বলে, আমি জানি স্যার। এই কথাটা শুনে কালের মনে যেন একটা বিশাল বোঝা নেমে যায়। এতদিন সে যে রিলেশনশিপ লুকিয়ে রেখেছিল, এখন আর সেটা লুকিয়ে রাখার প্রয়োজন নেই। এখন থেকে আমাকে আর লুকিয়ে লুকিয়ে আমার পার্টনারের সঙ্গে দেখা করতে হবে না। তারপর সে সবার সামনে বেরিয়ে আসে আর নিজের পার্টনারকে জড়িয়ে ধরে। তারপর তাকে কিসও করে। बम बोला, পোলা, ওই রাজা পোলা। রেস্টুরেন্টে সবাই তাদের অভিনন্দন জানায়। কিন্তু বন্ধুরা, সেদিন রেস্টুরেন্টে শুধু ওয়েডিংই হয়নি, আর একটা বিশাল ঘটনা ঘটে গিয়েছে। যে নারীকে আমরা এতদিন পাশের টেবিলে বসে নিয়মিত খাবার খেতে দেখেছিলাম, সে আসলে কোনো সাধারণ কাস্টমার ছিল না। সেই হচ্ছে বেস্ট শেফ ম্যাগাজিনের ফুড রিভিউয়ার, যে গত 3 দিন ধরে রেস্টুরেন্টে আসছিল আর চুপচাপ খাবার খাচ্ছিল, সব কিছু অবজার্ভ করছিল। স্টাফ কিভাবে কাস্টমারের সঙ্গে আচরণ করে, খাবারের কোয়ালিটি কেমন, কিচেন কিভাবে কাজ করে, সব কিছুই। আর 3 দিন পর সে তার ফাইনাল ডিসিশন নেয়। তার মধ্যে এই বছরের বেস্ট শেফ হলো এলা। শুধু তাই নয়, সে রেস্টুরেন্ট নিয়ে এমন একটা অসাধারণ রিভিউ লিখে যা দেখে সবাই আনন্দে আত্মহারা হয়ে যায়। এলাকে অভিনন্দন জানানো হয় আর সবাই এখন খুশি। রেস্টুরেন্টের ভবিষ্যৎ যেন একেবারেই উজ্জ্বল। কিন্তু একজন মানুষ একদমই খুশি নয়, সে হচ্ছে শিকো। কারণ একজন নারী তার চেয়ে ভালো কিচেন কিভাবে চালাচ্ছে, এই সত্যিটাই সে মেনে নিতে পারছে না। তার ইগো এতটাই বড় যে এলার সাকসেস তার চোখে অপরাধ। সে এলাকে গিয়ে বলতে শুরু করে দেয়, তুমি আগে আমার কাছাকাছি ছিলে, আমি যখন কোমাতে ছিলাম তখন তুমি রেমন্ডের কাছাকাছি চলে গিয়েছো, এটা কি হচ্ছে? তারপর আরও ভয়ঙ্কর অভিযোগ করে, তুমি নিশ্চয়ই ওই রিভিউয়ারকে কিছু দিয়ে খুশি করেছো, তাই সে তোমাকে বেস্ট শেফের এত ভালো রিভিউ দিয়েছে। এলা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর শান্তভাবে এমন একটা কথা বলে যেটা শুনে শিকো একেবারেই থমকে যায়।
এলা বলে রিভিউয়ের একজন পুরুষ ছিল না, সে একজন নারী। মানে শিকো এতক্ষণ যেটা ভাবছিল সেটা পুরোটাই ভুল। সে বুঝতে পারে এলাকারও সাহায্য নয়, বরং নিজের ট্যালেন্ট দিয়ে এই জায়গায় পৌঁছেছে। আর এতদিন যাকে সে ছোট করে দেখেছে সেই এলাই আসলে একজন অসাধারণ শেফ। কিন্তু শিকো এই সত্য বুঝতে যত দেরি করেছে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। কারণ এলার চোখে এখন শিকোর জন্য শুধু একটা জিনিসই আছে, সেটা হচ্ছে ঘৃণা আর হতাশা। সে আর কোনো কথা বলে না, সে নিজের শেফ ইউনিফর্ম খুলে ফেলে, তারপর সেটা ছুঁড়ে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। শিকো পেছন থেকে তাকে থামানোর জন্য চিৎকার করতে থাকে, কিন্তু এখন আর কোনো লাভ নেই। কারণ কিছু কথা একবার বলা হয়ে গেলে আর কিছু আচরণ একবার হয়ে গেলে শুধু সরি বলে সেগুলো আর আগের জায়গায় ফিরে নেওয়া যায় না। আর এলা এবার সত্যিই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে সে সত্যিই চলে যাবে। তো পরের দৃশ্যে দেখা যায় এলা নিজের বাড়িতে নিজের মতো করে রান্না করছিল, কিন্তু অন্যদিকে রেস্টুরেন্টের অবস্থা একেবারে উল্টো। শিকো আবার কিচেনের দায়িত্ব নেওয়ার পর থেকে সবাইকে আগের মতো ধমকাতে শুরু করেছে। কেউই ঠিকমতো কাজ করতে পারছে না, স্টাফরা তার চিৎকারে আতঙ্কিত হয়ে পড়েছে। এদিকে ঠিক তখনই তার বাড়িতে আসে রেমন্ড। এলা তার জন্য রান্না করতে থাকে। রেমন্ড তখন তাকে একটা গুরুত্বপূর্ণ খবর দেয়, সিঙ্গাপুরে সেই জব অফার এখন পুরোপুরি কনফার্মড। শুধু রেমন্ডের জব নয়, এলার জবও কনফার্মড হয়ে গিয়েছে। রেমন্ড তাকে বলে, তুমি চাইলে আমি তোমার টিকিটও বুক করে দিতে পারি, আমরা দুজন একসঙ্গে সিঙ্গাপুরে চলে যাব। এলা এক মুহূর্ত দেরি করে না, সে সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যায়। ওইদিকে রেস্টুরেন্টের শিকো সব কাস্টমারদের বুকিং ক্যান্সেল করে দিতে বলে। এই কথা শুনে কাস্টমাররা রেগে যায় আর বলে, শেষ মুহূর্তে বুকিং ক্যান্সেল করার মানে কি? আমরা এতদিন ধরে অপেক্ষা করেছি, আপনারা এভাবে কাস্টমারের সঙ্গে এরকম আচরণ করতে পারেন না। আর ঠিক তখনই রিসেপশনিস্ট দৌড়ে কিচেনে আসে আর সে শিকোকে বলে, স্যার, একজন কাস্টমার আপনার সঙ্গে দেখা করতে চান। শিকো বিরক্ত হয়ে বলে, আমি কারোর সঙ্গে দেখা করতে চাই না, তাকে চলে যেতে বলো। কিন্তু সে কথাটা শেষ করার আগেই সেই কাস্টমার নিজেই কিচেনের ভেতরে ঢুকে পড়ে। আর তাকে দেখেই শিকো যেন থমকে যায়, কারণ এই নারী আর কেউই নয় বরং শিকোর নিজের মা। তিনি শিকোকে বাইরে নিয়ে যান, তারপর একদম একা ছেলেকে বলেন, আমার সামনে এসব নাটক করার দরকার নেই, আমি তোমাকে খুব ভালো করে চিনি, তোমার স্ট্রেংথ কী, তোমার উইকনেস কী, তোমার সবই আমি জানি। তারপর তিনি বলেন, তোমাকে মেনে নিতে হবে, তুমি এই রেস্টুরেন্ট চালানোর জন্য উপযুক্ত নও। শিকো চুপ করে থাকে। তার মা আবার বলেন, তুমি হেড শেফ হওয়ার জন্য ফিটও নও। এই রেস্টুরেন্টের একজন ভালো শেফ দরকার ছিল, আর সেই শেফ হচ্ছে এলা। শিকো যেন নিজের কানকে বিশ্বাস করতে পারে না। তার মা তাকে আরও বলেন, তোমার ইগো একপাশে রাখো, এলার কাছ থেকে তোমার অনেক কিছু শেখার আছে, তার সঙ্গে কথা বলো, কিচেনটাকে তাকে চালাতে দাও। এই কথা শুনে শিকো আর নিজেকে সামলাতে পারে না, তার চোখ দিয়ে পানি চলে আসে। কারণ জীবনে প্রথমবার তার নিজের মাতাকে স্বীকার করতে বাধ্য করলেন সে যতটা ভালো শেফ নিজেকে মনে করে আসলে ততটা সে ভালো নয়। শেষ পর্যন্ত শিকো এলার সঙ্গে দেখা করতে যায়, কিন্তু তখন এলা সিঙ্গাপুরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। শিকো তার হাতে একটা গিফট তুলে দেয়। এলা গিফটটা দেখে বলে, আমি তোমার কোনো গিফট চাই না, এটা নিয়ে যাও, চাইলে ডাস্টবিনে ফেলে দাও, এতে কিছুই পরিবর্তন হবে না। শিকো এবার সত্যিই নিজের ভুল স্বীকার করে। সে এলার কাছে ক্ষমা চায় আর বলে, আমি বুঝতে পেরেছি, আমি ভুল করেছি, আমি সব কিছু ঠিক করতে চাই। তারপর সে একটা বড় সিদ্ধান্তের কথা জানায়, এখন থেকে ওই কিচেন তোমার, তুমি যেভাবে চাইবে সেভাবেই চালাবে। আমি জানি তুমি হয়তো আমাকে আর কখনোই মেনে নেবে না, কিন্তু অন্তত রেস্টুরেন্টের জন্য দয়া করে ফিরে এসো। এলা কিছুই বলে না, শুধু গিফটটা খুলে দেখে। আর তার ভেতর কি আছে জানেন? একটা চাকু, কিন্তু সাধারণ চাকু নয়, চাকুর উপরে খোদাই করা আছে এলার নাম। মানে শিকো শেষ পর্যন্ত চাকু ছাড়া কিছু ভাবতে পারেনি, কিন্তু চাকুর উপরে নিজের নাম দেখে এলা কিছুটা থমকে যায়। শিকো চলে যাওয়ার পর এলা গভীর চিন্তায় পড়ে যায়। এদিকে রেমন্ড টিকিট বুক করার প্রস্তুতি নিচ্ছিল। সে এলাকে জিজ্ঞাসা করে, তুমি কি এখনও তোমার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারো? রেমন্ড জানায়, যদি এলা সিঙ্গাপুরে যেতে না চায় তাতেও তার কোনো সমস্যা নেই। এলা কিছুক্ষণ চিন্তা করে, তারপর সে সিদ্ধান্ত নেয়। তো পরের দৃশ্যে দেখা যায় এলা আবার রেস্টুরেন্টের কিচেনে ফিরে এসেছে। এলাকে দেখে সবাই আনন্দের চিৎকার করে ওঠে। স্টাফদের মুখে যেন অনেক দিন পর সত্যিকারের হাসি চলে আসে। এলা তাদেরকে বলে, আমি শুধু একদিনের জন্য ফিরে এসেছি, আর এই একদিনও আমি ফিরেছি শুধু তোমাদের জন্য। তারপর সে মেনু দেখে, সব কিছু রিভিউ করে আর সঙ্গে সঙ্গে সবাইকে কাজে ভাগ করে দিতে শুরু করে দেয়। কে কী করবে, কোন ডিশ তৈরি করবে, কিভাবে কাস্টমারদেরকে সার্ভ করবে, সব কিছু এলা এবার নিজের হাতে সামলানো শুরু করে দেয়। ঠিক সেই দিন রেস্টুরেন্টে একটা বড় টেবিল বুক করা হয়। একজন বৃদ্ধ কাপল তাদের সন্তানদেরকে নিয়ে ডিনার করতে চলে আসে। কিন্তু এই ডিনারের পেছনে রয়েছে একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত, কারণ এই বৃদ্ধ কাপল সিদ্ধান্ত নিয়েছে তারা ডিভোর্স করবে। ডিনারের মাঝখানেই তারা নিজেদের সন্তানদেরকে এই খবরটা জানিয়ে দেয়। সন্তানরা যেন বিশ্বাসই করতে পারে না। তারা অবাক হয়ে প্রশ্ন করে, এত বছর একসঙ্গে থাকার পর এখন কেন এই সিদ্ধান্ত?
তো বাবা মায়ের এমন সিদ্ধান্তে পুরো টেবিলের পরিবেশ মুহূর্তেই ভারী হয়ে যায়। কেউ কথা বলতে পারছে না, কেউ বুঝতে পারছে না এত বছরের একটা সম্পর্ক কিভাবে এভাবে শেষ হয়ে যেতে পারে। তবুও সবাই নিজের নিজের ফেভারিট ডিশ অর্ডার করে ফেলে। এলা তাদের খাবার তৈরি করতে শুরু করে দেয়, কিন্তু ঠিক তখনই কিচেনে দেখা দেয় সমস্যা। একটা বিশেষ ডিশের জন্য প্রয়োজনীয় একটা ইনগ্রিডিয়েন্ট নেই। স্টাফরা চিন্তায় পড়ে যায় এখন কি হবে। সে একটু চিন্তা করে বলে, তারপর বলে সেটা নেই তো কি হয়েছে, আমরা এটা ছাড়াই ডিশ তৈরি করব। তো এখানে এলা মাথা খাটিয়ে সেটা ছাড়াই তার খাবারটা তৈরি করে ফেলে। আর যখন খাবারটা টেবিলে সার্ভ করা হয় তখন তাদের কাছে ভালো লাগে ঠিকই, কিন্তু তারপরেও মনে হয় খাবারে কিছু একটা মিসিং আছে। তো পরের দৃশ্যে আমরা দেখি এয়ারপোর্টে রেমন্ড সেখানে এলার জন্য অপেক্ষা করছে, কিন্তু রেমন্ড যখন এলাকে দেখতে পায় তখনই একটা বিষয় তার চোখে পড়ে। এলার সঙ্গে কোনো লাগেজ নেই। রেমন্ড কিছুক্ষণ এলার দিকে তাকিয়ে থাকে আর তখনই সে সবকিছু বুঝে যায়। এলা সিঙ্গাপুরে যাচ্ছে না, সে নিজের সিদ্ধান্ত বদলে ফেলেছে। রেমন্ড তাকে প্রশ্ন করে না কেন যাচ্ছে না, কেন থেকে যাচ্ছে, কিছু সে জানতে চায় না। বরং খুবই শান্তভাবে এলার কপাল একটা কিস করে বলে, তুমি যেখানেই থাকো সেখানেই সুখে থাকো, নিজের জীবন নিজের ইচ্ছে মতোই বাঁচো। পরের সিনে এলা আবারও ফিরে আসে রেস্টুরেন্টের কিচেনে। তাকে দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ তারা তো ভেবেছিল এলা সিঙ্গাপুরে চলে যাবে। কিন্তু এলা সবাইকে একটা অ্যানাউন্সমেন্ট করে। সে বলে, আমি সিঙ্গাপুরের অফার রিজেক্ট করেছি। সবাই চুপ হয়ে যায়। তারপর এলা বলে, আমাকে এই কিচেনের হেড শেফ হিসেবে অ্যাপয়েন্টেড করা হয়েছে। এখন থেকে আমি তোমাদের সবার সঙ্গে এখানেই থাকবো। এই কথা শুনে কিচেনের অন্য শেফরা আনন্দে আত্মহারা হয়ে যায়। আর সেখান থেকে শুরু হয়ে যায় রেস্টুরেন্টের নতুন অধ্যায়। এলা প্রতিদিন নতুন নতুন ডিশ তৈরি করতে থাকে, মেনু আরও বড় হতে থাকে, কাস্টমারদের পছন্দের খাবার তৈরি হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কাস্টমারদের স্যাটিসফ্যাকশনও বাড়তে শুরু করে দেয়। রেস্টুরেন্ট আবারও ভালোভাবে চলতে শুরু করে। আর এরই সাথেই এই কাহিনীটা এখানেই হ্যাপি এন্ডিং হয়ে যায়। আজও দেখো আকাশ বেয়ে